জি ম্যাম, প্রথমত ছিল ম্যাম সতীদাহ প্রথা রোধ, তারপর হচ্ছে ঘোষণা, এ, ঠক দমন এবং ঠগি ঠগি হ্যাঁ, দমন, এই তিনটি ম্যাম। এই তিনটি কাজ ঠগি দমন করেছিলেন। ম্যাম। এরপরে আমরা শুরু করেছিলাম যে পাশ্চাত্য শিক্ষা, তিনি পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন করার জন্য উদ্যোগী হয়ে উঠলেন। এর আগে আমরা দেখেছি যে ভারতে অনেকেই পাশ্চাত্য শিক্ষার বিষয়ে কথা বললেও, এবং তার থেকে বেশি যে বিষয়টি ছিল যে কোম্পানি ভারতে টাকা প্রদান করতো শিক্ষা বিস্তারের জন্য, 1 লক্ষ টাকা বছরে প্রদান করতো, কিন্তু সেই টাকাটা সংস্কৃত এবং ফার্সি ভাষার শিক্ষার কাজে ব্যয় করা হতো। তখন ইংরেজি ভাষার প্রচলন ওইভাবে সবাই গ্রহণ করেনি। তো এই লর্ড উইলিয়াম বেন্টিং বললেন যে এখন থেকে ইংরেজি শিক্ষার বা পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটাতে হবে। এই কথা তিনি বলার পরে দুটো দল সৃষ্টি হলো ইন্ডিয়ায়। একটা হচ্ছে যে একদল বললো যে না আমরা পাশ্চাত্য শিক্ষার পক্ষে, আর একদল বলছে যে আমরা ফার্সি এবং সংস্কৃত ভাষা শিক্ষার পক্ষে। এদের পক্ষে কে ছিলেন? আমরা শিক্ষা সংস্কারের মাঝামাঝি লাইন থেকে দেখব যে এই দলের সমর্থক ছিলেন, অর্থাৎ যারা প্রচলিত সংস্কৃত ফার্সি ভাষায় পক্ষপাতী ছিলেন, তাদের মধ্যে ছিলেন পণ্ডিত উইলসন, তিনি ছিলেন সংস্কৃত ভাষার পণ্ডিত। অন্যদিকে গভর্নর জেনারেল পরিষদের আইন বিষয়ক সদস্য ছিলেন লর্ড মেকলে, এবং ভারতীয় সমাজ সংস্কারের অন্যতম কর্ণধার ছিলেন রাজা রামমোহন রায়। আমার বিশ্বাস তোমরা রাজা রামমোহন রায়ের নাম শুনেছ। একদম ছোটবেলা থেকেই বিভিন্ন ক্লাসের বইয়ে এই ব্যক্তির নামটি থাকে, যিনি ছিলেন ভারতের বিভিন্ন সমাজ সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়। তিনি পাশ্চাত্য শিক্ষা চালুর পক্ষে মতামত প্রদান করেছিলেন। শিক্ষাকে কেন্দ্র করে ব্যাপক আন্দোলন শুরু হলে, কথা রিপিট আসছে, বেন্টিং শেষ পর্যন্ত পাশ্চাত্য শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে একে সমর্থন করেন এবং ইংরেজি ভাষা শিক্ষা গ্রহণের জন্য প্রচুর অর্থ মঞ্জুর করেন। এর ফলে বেন্টিং এর প্রচেষ্টা 1835 সালে কলকাতায় মেডিকেল কলেজ এবং বোম্বাই অ্যালফিনস্টন ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয়। এটা তোমরা আন্ডারলাইন করে রাখো, এটা এই লাইনটার নিচে দাগ দিয়ে রাখো, না হলে এখান থেকে অবজেক্টিভ আসে। 1835 খ্রিস্টাব্দে কলকাতায় গঠন করা হয়েছিল মেডিকেল কলেজ এবং বোম্বাইতে অ্যালফিনস্টন ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয়েছিল। এই লর্ড উইলিয়াম বেন্টিং এর ঐকান্তিক প্রচেষ্টার ফলে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে ইংরেজি শিক্ষার বাধা দ্রুত দূর হয়ে যায় এবং ভারতীয়দের মানসিক উৎকর্ষতা সাধনে তা যথেষ্ট সহায়তা করে। এটা হচ্ছে তার শিক্ষা সংস্কার। এখন যদি আমরা একটু পেছনের পাতায় যাই, সেখানে আছে তার অর্থনৈতিক সংস্কার, প্রশাসনিক সংস্কার, সামাজিক সংস্কারের আগে আছে, একটু পাতাটা উল্টালেই তোমরা দেখতে পাবে যে ভূমিকা বেন্টিং এর সংস্কার সমূহ, তারপরে আছে অর্থনৈতিক সংস্কার, তারপরে আছে প্রশাসনিক সংস্কার। সবাই কি পেয়েছো? জি ম্যাম। তাহলে তোমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে কলকাতা মেডিকেল কে প্রতিষ্ঠা করেছিলেন বা কত সালে প্রতিষ্ঠিত হয়, তার দুটো প্রশ্নের উত্তর আমরা শিখেছি। যে কলকাতা মেডিকেল গড়ে উঠেছিল 1835 সালে লর্ড উইলিয়াম বেন্টিং এর উদ্যোগে, আর হচ্ছে মুম্বাইতে অ্যালফিনস্টন ইনস্টিটিউশন গড়ে উঠেছিল। অর্থনৈতিক সংস্কারের দিকে যদি লক্ষ্য করি, সেখানে দেখব যে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেছিলেন, অর্থাৎ তিনি চিন্তা করলেন যে যে খাতে ব্যয় হচ্ছে সেটাকে কিভাবে কমিয়ে আনা যায়, ব্যয়টাকে কমাতে চেয়েছিলেন। সেক্ষেত্রে তিনি ওই সময় দেখা যায় যে প্রথম ব্রহ্মযুদ্ধের পর, অর্থাৎ ইংরেজদের সাথে ব্রহ্ম অর্থাৎ মিয়ানমারের কথা বলা হচ্ছে, এই সময় কোম্পানির যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের কারণে কোম্পানি অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হয়। এই কারণে এই সময় শাসনভার গ্রহণ করে বেন্টিং কি করলেন, কোম্পানির আর্থিক সমস্যা দূর করার জন্য চেষ্টা করতে লাগলেন। তার সংস্কার সমূহের মধ্যে অন্যতম ছিল কোম্পানির অর্থনৈতিক কাঠামোকে পুনর্গঠন করা, অর্থাৎ কোম্পানির যে অর্থনৈতিক দিক দিয়ে লোকসান বা ক্ষতির সম্মুখীন হয়েছে সেই ক্ষতিটা কাটিয়ে ওঠা। তিনি বোর্ড অব ডাইরেক্টরের নিকট থেকে ব্যয় সংকোচন ও যুদ্ধনীতি পরিত্যাগের সুস্পষ্ট নির্দেশ প্রাপ্ত হয়ে কোম্পানির সামরিক ও বেসামরিক ব্যয় সংকোচের জন্য বহু কর্মচারীকে চাকরিচ্যুত করেছিলেন। অর্থাৎ তিনি দেখলেন যে এখন থেকে আর যুদ্ধ করা যাবে না এবং যুদ্ধ না করে বরং সেই খাতগুলো থেকে ব্যয় কমাতে হবে। এর ফলে তিনি কি করলেন, কিছু কর্মচারীকে, বিশেষ করে সামরিক বেসামরিক ক্ষেত্রে কিছু কর্মচারীকে তিনি চাকরিচ্যুত করলেন এবং অনেক কর্মচারীর বেতনকে কমিয়ে দেন, হ্রাস করেন। শান্তির সময়, অর্থাৎ যখন যুদ্ধ থাকবে না সেই সময়ে সামরিক কর্মচারীদের ভাতা দেওয়ার কথা হলো অর্ধেক, তা তিনি
যে ভাতা চালু ছিল সেটাও তিনি বন্ধ করে দিলেন। এছাড়া তিনি কর্মচারীদের কর্মদক্ষতা ও কার্যকলাপ সম্পর্কে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে গোপন সংবাদ সংগ্রহের ব্যবস্থা করেন, যে কর্মচারীরা আসলে প্রকৃতপক্ষে তারা দক্ষ কিনা এই বিষয়ে তিনি গোপনে খবর নিতে লাগলেন, এবং এই খবরাখবরগুলো তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে খবর নিয়ে এই খবরগুলো তিনি নিজের সংগ্রহে রাখলেন। প্রয়োজনে তিনি ইংল্যান্ডে সে খবরগুলো পাঠাবেন। তার গৃহীত ব্যবস্থার ফলে কর্মচারীদের মধ্যে একটা অসন্তোষ দেখা দেয়, তবে তিনি সে অসন্তোষ দমন করতে পেরেছিলেন। তিনি কর্নওয়ালিসের রাজত্বকালের প্রাদেশিক আপিল কোর্টগুলোকে বাতিল করে উত্তরপ্রদেশের জমি জরিপ ব্যবস্থা চালু করেছিলেন, অর্থাৎ উত্তর ভারতে। তিনি মালবে উৎপন্ন যে আফিং ছিল সেটার উপরে শুল্ক ধার্য করেছিলেন, ট্যাক্স নির্ধারণ করেছিলেন, এবং নিষ্কর জমি, যে জমিতে একটা সময়ে কোনো কর ধার্য করা বা ট্যাক্স ধার্য করা ছিল না, সেই জমির উপর পরিমিত কর ধার্য এবং যুক্তপ্রদেশ ও মাদ্রাজে রায়তওয়ারি জমি বন্দোবস্ত দিয়ে কোম্পানির আয় বৃদ্ধি করতে চেষ্টা করেছিলেন। অর্থাৎ যে সমস্ত জমিতে কোন ধরনের সরকার এতদিন কর ধার্য করেনি সেই সমস্ত জমিতেও তিনি কর আরোপ করেছিলেন। অর্থাৎ যে ব্যক্তির জমি সে ওই জমির যে ব্যক্তি মালিকানা সেই জমিগুলো নতুন করে আবার করের আওতায় আনা হলে কোম্পানি অর্থনৈতিক দিক দিয়ে লাভবান হয়। তার গৃহীত অর্থনৈতিক সংস্কারের দ্বারা কোম্পানির ঘাটতি পূরণ করে বাৎসরিক 15 লক্ষ টাকা উদ্বৃত্ত আয় করতে তিনি সক্ষম হয়েছেন। তিনি এই সমস্ত কার্যাবলী গ্রহণ করার ফলে এবং তা বাস্তবায়ন করার ফলে কি হলো, যে বছর শেষে তার কাছে সমস্ত ব্যয় নির্বাহ করার পরেও 15 লক্ষ টাকা আরো বেশি থাকতো। এটা হচ্ছে তার অর্থনৈতিক সংস্কার। আর প্রশাসনিক সংস্কারে তিনি বিচার বিভাগের ক্ষেত্রে কিছু সংস্কার সাধন করেছিলেন। সেখানে দেখা যায় যে কর্নওয়ালিস প্রবর্তিত প্রাদেশিক বিচারালয়গুলো রহিত করে ফৌজদারি বিচার ব্যবস্থা জেলা কালেক্টরদের উপর ন্যস্ত করে দিলেন। তিনি কয়েকটি জেলা একত্রিত করে একটি বিভাগ গঠন করেন এবং প্রতি বিভাগের প্রশাসনিক দায়িত্ব বিভাগীয় কমিশনারের হাতে ন্যস্ত করেন বা তুলে দেন। এর আগে দেখা যায় যে ভারতীয়দেরকে কোনো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হতো না। লর্ড বেন্টিং 1833 সালে একটা আইন হয়েছিল, চার্টার অ্যাক্ট। এই আইনে এই নিয়মের পরিবর্তন করে গুণ অনুযায়ী ভারতীয়দেরকে প্রশাসনিক এবং বিচার বিভাগের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রদান করেন। অর্থাৎ এর আগে থেকে, লর্ড বেন্টিং এর আগে থেকে ভারতীয়দেরকে এই কোম্পানির কোনো গুরুত্বপূর্ণ পদে বা ভারতবাসী হিসেবে সে যে তার গুণ বা যোগ্যতা অনুযায়ী উচ্চতর পদে অধিষ্ঠিত হবে এই সুযোগ ছিল না। কিন্তু এই প্রথম লর্ড উইলিয়াম বেন্টিং 1833 সালের সনদের কিছু নিয়মকানুন পরিবর্তনের মধ্য দিয়ে ভারতীয়দেরকে তাদের যোগ্যতা অনুযায়ী প্রশাসনের বা গুরুত্বপূর্ণ কাজে তিনি তাদেরকে নিয়োগ দিতে শুরু করলেন। তিনি ভারতীয় বিচারকদের জন্য সাব জজ পদ সৃষ্টি করে ভারতবাসীর কৃতজ্ঞতা অর্জন করেন। প্রথম থেকে ভারতীয় জেলাগুলোর প্রশাসনিক তত্ত্বাবধানের দায়িত্ব বিভাগীয় কমিশনারের উপর ন্যস্ত করেন। বোর্ড অফ রেভিনিউ অর্থাৎ রাজস্ব বোর্ড এর সদর দপ্তর কলকাতা থেকে এলাহাবাদে স্থানান্তরিত হয়। এটা তোমরা আন্ডারলাইন করে রাখো যে বোর্ড অফ রেভিনিউ বা রাজস্ব বোর্ড কে তার সদর দপ্তর কলকাতা থেকে এলাহাবাদে স্থানান্তরিত করেছিলেন কে? তিনি হচ্ছেন লর্ড উইলিয়াম বেন্টিং। তার সময়ে রাজস্ব বোর্ড কলকাতা থেকে এলাহাবাদে স্থানান্তর করা হয়। এটা সবাই আন্ডারলাইন করে রাখো। ভারতীয় বিচারালয়গুলোতে ফার্সি ভাষার পরিবর্তে দেশীয় ভাষার প্রচলন শুরু হলো। বেন্টিং তার প্রশাসনিক মেধা বলে প্রধান সদর আমিন নামক অপর একটি বিচারকের পদও সৃষ্টি করেছিলেন। তাহলে প্রধান সদর আমিন পদটি হচ্ছে একটি বিচারকের পদ। এই পদটি তিনি সৃষ্টি করেছিলেন। এখানে কয়েকটি বিষয় আমরা দেখলাম যে রাজস্ব বোর্ড বা বোর্ড অফ রেভিনিউ তিনি স্থানান্তর করলেন, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিলেন। এক জায়গায় ছিল কলকাতায়, সেখান থেকে নিয়ে গেলেন এলাহাবাদে। এরপরে কি করলেন, ভারতীয় বিচারালয়গুলোতে ফার্সি ভাষার পরিবর্তে দেশীয় ভাষা, ভারতের যে নিজস্ব ভাষা সেই ভাষায় অফিস আদালতে বিশেষ করে বিচারালয়গুলোতে সেই ভাষার প্রচলন শুরু করলেন এবং প্রশাসনিক মেধা বলে প্রধান সদর আমিন নামক একটি বিচারকের পদও সৃষ্টি করেছিলেন। এটা হচ্ছে তার প্রশাসনিক সংস্কার। এবং তিনি আরেকটি কাজ করেছিলেন যে ভারতীয় একটি আইন কমিশন গঠন করেন এবং ভারতীয় পেনাল কোডের ভিত্তি রচনা করেছিলেন। এবং তিনি আরেকটি কাজ করেছিলেন যে প্রথম জুরি ব্যবস্থার প্রবর্তন করে বিচার কার্যে ভারতীয়দের অংশগ্রহণে উৎসাহিত করেন। অর্থাৎ তিনি বিচারক নিয়োগের ব্যবস্থা করলেন, যেখানে ভারতীয় বিচারকরা থাকবে, তাদেরকে নিয়োগ প্রদান করতে চাইলেন। এতে করে ভারতীয়রা তাদের নিজের যোগ্যতা অনুযায়ী তাদের দেশের শাসনে বা বিচার কাজে অংশগ্রহণের সুযোগ পেতে
উৎসাহী হয়ে উঠল। তোমরা ভালো করে পড়বে সামাজিক সংস্কার, শিক্ষা সংস্কার আর অন্যান্য সংস্কার। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন শুধু যে সামাজিক সংস্কার আসে তা নয়, সরাসরি আসলো যে উক্ত শাসকের বা উক্ত গভর্নর জেনারেলের ভারতবর্ষে তার বিভিন্ন সংস্কারমূলক কর্মকাণ্ডের বিবরণ দাও। এখন যদি এভাবে প্রশ্ন আসে যে বিভিন্ন সংস্কারমূলক কর্মকাণ্ডের বিবরণ দাও, তাহলে শুধু সামাজিক সংস্কার লিখলে কিন্তু হবে না। সেক্ষেত্রে লিখতে হবে তার সবগুলো সংস্কারে অল্প অল্প করে তুলে ধরতে হবে প্রশ্নের নাম্বার অনুযায়ী, 3 অথবা 4। আর যদি সামাজিক সংস্কার আসে তাহলে আমরা সামাজিক সংস্কারের মধ্যে সতীদাহ প্রথা রহিত, শিশু হত্যা নিষিদ্ধ, ঠগী দমন স্লিম্যান কি কৃতিত্ব অর্জন করেছিলেন, এই বিষয়গুলো তোমাদের লিখতে হবে। এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো? না ম্যাম। ম্যাম একজন ঢুকতে পারছে না ক্লাসে। কে? আমার এখানে তো আসছে না, কে ঢুকতে পারছে না আমি তো বুঝতে পারছি না। নির্জন নাম ম্যাম। নির্জন, এভরিওয়ান। কিন্তু আমার এখানে তো তার অ্যাপ্লিকেশন আসতেছে না যে আমি তাকে অ্যাডমিট দিব। কত রোল তার? রোল 610 মেবি। 610। বলে দেখছি ম্যাম, গ্রুপে বলছি আবারও। হ্যাঁ হ্যাঁ বলে দাও। এখানে ওকে ইয়ে করতে বলো, ওকে আমার এই ওয়েটিং রুমে এন্টার করতে বলো, তারপরে আমি ওকে অ্যাডমিট দিচ্ছি। আচ্ছা, এরপরে তোমরা পরীক্ষার জন্য লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি, লর্ড ওয়েলেসলির সমস্যা সমূহ, এইগুলো খুব ভালো করে পড়বে। আরেকটা কথা আমি বলছি, তোমাদের যে এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস, তাই না? খেয়াল করছো সবাই? সবাই কি খেয়াল করছো? জি ম্যাম। তোমাদের জানুয়ারি মাসের অ্যাসাইনমেন্ট তো জমা দিয়েছো না? জি ম্যাম। জি ম্যাম। এখন আমার একটা কথা হলো, আমি ফেব্রুয়ারি মাসে যেটা দিব নেক্সট উইকে দিয়ে দিব, কিন্তু সেক্ষেত্রে তোমাদের যে অবজেক্টিভ গুলো, হ্যাঁ, নেক্সট উইকে দিলে হয় কি খুব কম পড়ানো হয়, তারপরের সপ্তাহে দিলে কি তোমরা করতে পারবে? পারবো ম্যাম। আচ্ছা, তাহলে কিছুটা পড়িয়ে, আর এই অধ্যায় থেকে যেহেতু অধ্যায়টি বড়, আমরা প্রথমে অনেকগুলো প্রশ্ন দিয়েছি, তারপরে অবজেক্টিভ দিয়েছি, আর একটু পড়িয়ে তারপরে দিতে চাচ্ছি। এই জন্য নেক্সট উইকে দিলে তোমাদের খুবই কম থাকবে, এটা তোমাদের জন্য ভালো হবে না। আর একটু বেশি করে দিয়ে প্রশ্ন করতে আমার জন্য সুবিধা হবে, ঠিক আছে? তো এবার আমরা দেখবো 10টি থাকবে নাকি 20টি? 10টি অবজেক্টিভ থাকবে, আর ওই অ্যাসাইনমেন্ট যেভাবে থাকে না, একটা উদ্দীপক থাকে, 4টি প্রশ্ন 10 নাম্বারের, 10 আর 10 20 নাম্বারের থাকবে বরাবরের মতো। এবারও সেইভাবেই থাকবে। আমি একসাথে দুটো দিয়ে দেবো যাতে তোমাদের প্রবলেমটা না হয়, একসাথে দুটো দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এবার তোমরা একটু খেয়াল করো লর্ড উইলিয়াম বেন্টিং এর বৈদেশিক নীতিটা কেমন ছিল। এখন এটা আলোচনা করে আমরা 1833 সালের সনদ আইন এটা একটু দেখব। আর কিছু বিষয় আমি একটু স্কিপ করে যাব, সেইগুলো আমি তোমাদের পরে আমি লিখে গুছিয়ে তোমাদেরকে পড়াবো। তার আগে সবচেয়ে জরুরি বিষয়গুলো আমি তোমাদেরকে পড়িয়ে যাব, আর তোমরাও সেগুলো দাগিয়ে রাখবে যে ম্যাডাম এই জায়গায় পড়ায়নি। অনেক সময় আমার ভুল হয়ে যেতে পারে, আমার মনে থাকবে যথাসম্ভব, আমার চেষ্টা থাকবে যেগুলো মনে রাখার, আর তোমরাও একটু দাগিয়ে রাখবে, তাহলে তোমাদের মনে থাকবে যে এই জায়গাটা আমরা এখনো হাত দেইনি। হ্যাঁ, অধ্যায়টা শেষ হয়ে যাবে, গুরুত্বপূর্ণ অধ্যায় জায়গাগুলো পড়ার পরে তারপরে ওই জায়গাগুলো পড়াবো। বৈদেশিক নীতিটা একটু দেখো। হ্যাঁ বলো। নির্জন ম্যাম জয়েন করার চেষ্টা করছে কিন্তু হচ্ছে না ওর। হচ্ছে না? ওর কি নেটের সমস্যা? না ম্যাম, সেই জয়েন অ্যাপ্লিকেশন দিয়ে রাখছে, কিন্তু আমার এখানে আসছে না, আসলে তো আমি অ্যাডমিট দিয়ে দিতাম। আমার এখানে তো দেখাচ্ছে না। ওকে বের হয়ে আবার ঠিক করে দিতে বলো, দেখো আসে কিনা, আসার তো কথা। আচ্ছা, বৈদেশিক নীতিতে দেখো লর্ড উইলিয়াম বেন্টিং বৈদেশিক রাজ্যসমূহের ব্যাপারে সম্পূর্ণ নিরপেক্ষ নীতি অনুসরণ করেন, তবে কোনো কোনো ক্ষেত্রে এর ব্যতিক্রমও পরিলক্ষিত হয়।
বৈদেশিক রাষ্ট্রসমূহের প্রতি তার উদার ও নিরপেক্ষ নীতির ফলে গোয়ালিয়র, জয়পুর এগুলো সব কিন্তু ভারতের রাজ্য। ভূপাল, বরোদার রাজ্যে অভ্যন্তরীণ গোলযোগ দেখা দিলে তিনি হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছিলেন। কুর্গ, মহীশূর, কাছাড় ও আসামের জয়ন্তিয়ার ক্ষেত্রেও তার বৈদেশিক নীতির পরিবর্তন পরিলক্ষিত হয়। কাছাড় রাজ্যের রাজার মৃত্যুর পর তার সুযোগ্য উত্তরাধিকারী না থাকায় জনসাধারণের অনুরোধে বেন্টিং কাছাড় রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে নেন। আবার কুশাসন ও অত্যাচারের অভিযোগে তিনি কুর্গ রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। আর আসামের অন্তর্গত জয়ন্তিয়া রাজ্যে কিছু ইংরেজ তাদের হিংস্র নীতির শিকার অর্থাৎ হলে নরবলির শিকার হয়েছিল, তারা অপহৃত হয়েছিল, তাদেরকে অপহরণ করা হয়েছিল। বেন্টিং কি করেছেন, জয়ন্তিয়া নিজ শাসনাধীনে আনলেন। অরাজকতার অভিযোগে মহীশূর রাজ্যকেও তিনি কোম্পানির শাসনে আনলেন। বেন্টিং এর রাজত্বকালে রুশ মানে রাশিয়ার আক্রমণের ভীতি তাকে বিচলিত করে তুলেছিল, অর্থাৎ তিনি ভেবেছিলেন যে রাশিয়া হয়তো ভারত আক্রমণ করতে পারে। এই সময় রুশগণ মধ্য এশিয়ার প্রভুত্ব স্থাপনের পর উত্তর পশ্চিম সীমান্তের কাছাকাছি এসে পড়েছিল। তাই বোর্ড অব কন্ট্রোল আলেকজান্ডার বার্নেস নামক প্রখ্যাত ইংরেজ কূটনৈতিককে প্রচুর উপহার সহ মহারাজ রণজিৎ সিং এর দরবারে পাঠিয়ে দিলেন। তার মধ্যস্থতায় রূপার নামক একটা স্থানে পাঞ্জাবের, এগুলো কিন্তু সব উত্তরপ্রদেশের কথা, মহারাজ রণজিৎ সিং এর সাথে বেন্টিং এর চিরস্থায়ী মিত্রতা স্থাপিত হলে উত্তর পশ্চিম সীমান্ত সুরক্ষিত হয়। এখন একটা বিষয় দেখো যে চিরস্থায়ী মিত্রতা, ম্যাম কিছু শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো জি ম্যাম, এখন ম্যাম শোনা যাচ্ছে। ম্যাম আমার শোনা রোলটা যাচ্ছে? জি ম্যাম। ম্যাম আমার রোলটা একটু প্রেজেন্ট করতে পারবেন? নেট দুর্বল হওয়ার কারণ কে বারবার ক্লাস হতে ডিসকানেক্ট হচ্ছে ম্যাম। কে কে বলছো, বোঝা যাচ্ছে না। ম্যাম ফাহিম নাকি? 641। 641। জি এখন ম্যাম। সে কোথায়? ফারহান ইসলাম নির্জন জি ম্যাম। 610। জি ম্যাম। আচ্ছা, ক্লাস থেকে কে বের হয়ে গেছে? এখানে আমি এখন হিসাব করে বের করব, যারা যারা চলে গেছে তাদেরকে অ্যাবসেন্ট দিয়ে রাখবো। আমার মাজহারুল নেট ইসলাম দুর্বল হওয়ার 600। কারণে আমি চলে গেছিলাম। আচ্ছা আচ্ছা, এখন তো 7 জন আছে, আমার থাকবে হলো স্টুডেন্ট 8 জন থাকবে। এবার আমরা একটু দেখব যে 1833 সালের সনদ। সবাই খেয়াল করছো, তোমাদের বই পেয়েছো 1833 সালের সনদ? জি ম্যাম। এই সনদটা কেমন ছিল আমরা একটু এটা দেখি। সবাই এটা দাগ দিয়ে রাখো। আমরা নেক্সট দিন পড়াবো লর্ড ডালহৌসি। এর ভিতরের যে বিষয়গুলো আছে সেগুলো পরে পড়াবো। তারপরে আমরা লর্ড ডালহৌসি, তারপর হচ্ছে সিপাহী বিদ্রোহ, ফরায়েজি আন্দোলন, তিতুমিরের বাসেকেলা, এই বিষয়গুলো আমরা পরবর্তীতে পড়াবো। পড়িয়ে শেষের দিকে কোন শাসকের পরে কোন শাসক এসেছে এবং ইঙ্গ মহীশূর যুদ্ধ, ইঙ্গ মারাঠা যুদ্ধ, এই বিষয়গুলো লাস্টে পড়াবো। সবাই কি বুঝতে পেরেছো আমার কথা? জি ম্যাম। আচ্ছা, 1833 সালের সনদটা দেখো যে 1833 সালের সনদ আইন। 1813 সালে ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাণিজ্যিক সনদ প্রদান করেছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্রিটিশ সরকার একটা বাণিজ্যিক সনদ দিয়েছিল 1813 সালে। তারা সনদকে রিনিউ করতো, এখানে বাণিজ্য করার জন্য তো এসেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটা তোমাদের মনে আছে, আমি প্রথম অধ্যায়ে পড়িয়েছিলাম। জি ম্যাম। হ্যাঁ, তাই এরা, এই যে ইংরেজরা, আমরা এখন তো সবসময় ইংরেজরা বলি, এরা হচ্ছে কোম্পানির শাসন চলছে ভারত উপমহাদেশে। তো এই কোম্পানির শাসন চলছে, এই কোম্পানি আবার শাসন করার জন্য ব্রিটিশ সরকারের কাছ থেকে তাদের একটা সনদ নিত। এই সনদটাকে তারা রিনিউ করতো। রিনিউ করার সময় বিভিন্ন আইনের পরিবর্তন করতো অবস্থা ভেদে। 20 বছর পর পর এই সনদের পরিবর্তন হতো। একটা নিয়েছিল 1813 সালে, এখন এসে 1833 সালে 20 বছর পরে আবার একটা তারা সনদ নিল। এই সনদ বলে কোম্পানি, অর্থাৎ সার্টিফিকেট,
কোম্পানি উপমহাদেশে একচেটিয়া বাণিজ্যিক অধিকার এবং সুযোগ সুবিধা লাভ করেছিল, কিন্তু 1831 সালে সনদের মেয়াদ শেষ হলে লর্ড উইলিয়াম বেন্টিং ব্রিটিশ পার্লামেন্টের কাছে সনদের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করলেন। অন্যদিকে প্রগতিশীল ব্রিটিশ জনসাধারণ ভারতীয় উপমহাদেশে কোম্পানির দুঃশাসনের অবসান ঘটিয়ে ভারতবর্ষকে সরাসরি রাজকীয় নিয়ন্ত্রণে আনার জন্য আবেদন জানাতে থাকলো। অর্থাৎ অনেক ব্রিটিশ নাগরিক যারা বললেন যে এখন থেকে আর কোম্পানিকে শাসন করা লাগবে না, তারা অনেক দুর্নীতি করছে, এতে করে আমাদের স্থায়ীভাবে সেখানে থাকা বা সেখান থেকে এই লাভবান হওয়া বিজনেসের মাধ্যমে সেটা সম্ভব হবে না। এ কারণে যেন সরকার সরাসরি ভারতের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, কোম্পানির কাছ থেকে যেন সরাসরি ভারতের নিয়ন্ত্রণ ব্রিটিশ সরকার নিয়ে নেয়, এটা অনেক জনগণ চাচ্ছিল। ভারতের নয়, এটা হচ্ছে ইংল্যান্ডের অনেক জনগণ চাচ্ছিল। ব্রিটিশ জনসাধারণ যখন কোম্পানির শাসন বিরোধী আন্দোলনের সোচ্চার, ঠিক সেই মুহূর্তে ব্রিটিশ পার্লামেন্ট সংস্কার সাধনের মাধ্যমে কোম্পানির সনদ আরো 20 বছরের জন্য বাড়িয়ে দিল এবং কোম্পানিকে সরাসরি পার্লামেন্টের নিয়ন্ত্রণে নিয়ে আসলো। এই আইন 1833 সালের সনদ আইন 33 সালে পাশ হয় এবং 1833 খ্রিস্টাব্দের সনদ আইন নামে এটা পরিচিত। 1833 আমাদের দিতে হবে, কারণ এক এক সময় এক এক সনদ আইনে এক এক ধরনের নিয়ম কানুন ছিল। আগেরটা থেকে হয়তো পরেরটা অনেক সংস্কার সাধন করা হতো আইনের ক্ষেত্রে। এখন এই সংস্কার আইনে উপমহাদেশের শাসনতান্ত্রিক ইতিহাসে একটা ব্যাপক পরিবর্তন ঘটে। এর প্রধান প্রধান ধারার কয়েকটি ধারা এখানে তুলে ধরা হয়েছে, একটু খেয়াল করো। 1 নম্বরে বলা হচ্ছে, এই আইন দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় উপমহাদেশে এবং চীনে বাণিজ্যিক অধিকার খর্ব করা হলো। অর্থাৎ ভারতীয় উপমহাদেশে এবং চীন দেশে বাণিজ্যিক অধিকার তারা পেল না, তাদের অধিকার নষ্ট করে দেওয়া হলো এবং কোম্পানিকে শুধুমাত্র ভারতবর্ষের রাজনৈতিক কার্যাদি সম্পাদনের ক্ষমতা দেওয়া হলো। বলে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সারা ভারতীয় উপমহাদেশে এবং চীনে শুধুমাত্র বাণিজ্য করতে পারবে না, তাদেরকে একটা কাজ দেওয়া হলো, তারা রাজনৈতিক কার্যাবলী সম্পাদন করবে। এই সনদ দ্বারা কোম্পানিকে বোর্ড অফ ডাইরেক্টরদের নিয়ন্ত্রণ মুক্ত করে সাময়িকভাবে পার্লামেন্টের নিয়ন্ত্রণে আনা হলো। এতদিন আমরা রেগুলেটিং অ্যাক্টে দেখেছিলাম বোর্ড অফ ডাইরেক্টর, বোর্ড অফ কন্ট্রোল, তারাই এই কোম্পানির পরিচালনা করত, কিন্তু এই 1833 সালের সনদ আইনের মাধ্যমে কোম্পানিকে বোর্ড অফ ডাইরেক্টরের নিয়ন্ত্রণ মুক্ত করে, অর্থাৎ এদের বদলে একেবারে মানে পার্লামেন্টের নিয়ন্ত্রণে আনা হলো। একটা রাষ্ট্রের যে পার্লামেন্ট আছে সেই পার্লামেন্টের নিয়ন্ত্রণে আনা হলো। বোর্ড অফ কন্ট্রোলের সভাপতিকে ভারত বিষয়ক মন্ত্রী নিযুক্ত করা হলো। আর এই যে বোর্ড অফ কন্ট্রোল থেকে গেল কোম্পানির, সেই বোর্ড অফ কন্ট্রোলের যিনি সভাপতি ছিলেন তাকে দেওয়া হলো আরেকটি পদ, ভারত বিষয়ক মন্ত্রী। 4 নম্বরে, এই আইন দ্বারা বাংলার গভর্নর জেনারেল ভারতবর্ষের গভর্নর জেনারেল উপাধিতে ভূষিত হলেন এবং সমগ্র উপমহাদেশের শাসনের জন্য প্রয়োজনীয় আইন পাশের ক্ষমতা এই গভর্নর জেনারেল লাভ করলেন। অর্থাৎ গভর্নর জেনারেল যিনি বাংলার গভর্নর জেনারেল ছিলেন, তাকে সারা ভারতবর্ষের গভর্নর জেনারেল উপাধি দেওয়া হলো এবং সাথে সাথে তাকে উপমহাদেশের শাসনের প্রয়োজনে তিনি বিভিন্ন আইন প্রণয়ন করতে পারবেন, এই অধিকার বা ক্ষমতা তাকে দেওয়া হলো। এই আইন দ্বারা কোম্পানির পূর্ণ কর্তৃত্ব স্বপরিষদ গভর্নর জেনারেলকে প্রদান করা হলো। এতদিন ধরে আমরা দেখেছি, তোমাদের মনে আছে কিনা আমার জানা নাই, তোমাদের আমি পড়িয়েছি, ওয়ারেন হেস্টিংস এর সময়ে যখন তাকে গভর্নর জেনারেল নিযুক্ত করা হলো, তখন তার পরিষদে আর বাদবাকি 4 জন সদস্য ছিলেন কাউন্সিলের। সেই 4 জন সদস্য এবং রেগুলেটিং অ্যাক্টে ত্রুটির একটা বিশেষ জায়গা ছিল, এই 4 জন সদস্য এবং গভর্নর জেনারেলের ক্ষমতার কোনো সীমাবদ্ধতা বা নির্দিষ্টতা ছিল না, যেটা নিয়ে একটা গোলযোগ সৃষ্টি হয়। কিন্তু এই আইনের দ্বারা 1833 সালে আইনে বলা হলো যে গভর্নর জেনারেল এবং তার পরিষদের সদস্যবৃন্দ কোম্পানির যে যে কর্তৃত্ব আছে সেই কর্তৃত্বগুলো ভারতে তারা তাদেরকে কর্তৃত্ব দেওয়া হলো, তারা সেই ক্ষমতাগুলো প্রয়োগ করতে পারবে প্রয়োজন অনুযায়ী। স্বপরিষদ গভর্নর জেনারেলকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য লর্ড মেকলেকে আইন সদস্য নিযুক্ত করা হলো। এই 1833 সালে আবার একজন আইন সদস্য নিয়োগ করা হলো, তিনি ছিলেন লর্ড মেকলে। তিনি হচ্ছেন গভর্নর জেনারেলের আইন পরিষদের আইন বিষয়ক পরামর্শ প্রদানকারী। তার নাম হচ্ছে লর্ড মেকলে, তাকে নিয়োগ করা হলো। তিনি হচ্ছেন আইন সদস্য। গভর্নর জেনারেলের আইন বিষয়ক কাজে পরামর্শ দেওয়ার জন্য তাকে আইন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হলো এই প্রথম কাউকে, তিনি হচ্ছেন লর্ড মেকলে।
এবং মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সির গভর্নর দ্বয়, অর্থাৎ মাদ্রাজে একজন গভর্নর ছিলেন, বোম্বাই একজন গভর্নর ছিলেন, এই দুইজন গভর্নর দ্বয়কে গভর্নর জেনারেলের নিয়ন্ত্রণে আনা হলো। আমরা রেগুলেটিং অ্যাক্টে দেখেছি যে মাদ্রাজ ও বোম্বাইয়ে যে গভর্নররা ছিলেন তাদেরও কিন্তু কোনো ক্ষমতার সুনির্দিষ্ট সীমারেখা ছিল না, বা তাদের কি কি দায় দায়িত্ব কার্যাবলী আছে, তারা কতটুকু ক্ষমতা প্রদান করতে পারবে, প্রয়োগ করতে পারবে, এ বিষয়ে কোনো নির্দিষ্টতা ছিল না বলে একটা রেগুলেটিং অ্যাক্টের বিশেষ ত্রুটি হিসাবে দেখা দেয়। কিন্তু এই 1833 সালের সনদে এসে দেখা দেয় যে মাদ্রাজ এবং বোম্বাইয়ে যারা গভর্নর ছিলেন, শাসক ছিলেন ইংরেজ গভর্নররা, তারা গভর্নর জেনারেল নিয়ন্ত্রণে চলে আসলেন। এই আইন বলে ভারতীয় জনসাধারণ যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে উচ্চ পদে নিয়োগের অধিকারও লাভ করেছিল। এতদিন ধরে ভারতীয় জনগণ সরকারি চাকরিতে উচ্চ পদে নিয়োগ পেত না, বা তাদের মধ্যে বৈষম্য ছিল। এই প্রথম দেখা গেল যে ভারতীয়দেরকে তাদের যোগ্যতা অনুযায়ী, তাদের শিক্ষা মেধা অনুযায়ী সরকারি চাকরিতে নিয়োগের, বিশেষ করে উচ্চ পদে নিয়োগের একটা ব্যবস্থা করা হলো। তোমাদের নেক্সট দিনের জন্য বেশি পড়া আমি দেব না, তোমরা লর্ড উইলিয়াম বেন্টিং এর সামগ্রিক সংস্কার বৈদেশিক নীতি পড়বে এবং 1833 সালের যে সনদ আছে এটা পড়বে, কারণ এটাকে চার্টার অ্যাক্টও বলা হয়, চার্টার অ্যাক্ট বা সনদ আইন। এই সনদ আইন তোমরা খুব ভালো করে পড়বে, কারণ পরীক্ষায় আসে, এই সনদ আইনটা পরীক্ষায় আসে, তখন দেখা গেল তোমরা একটু উপলব্ধি দিয়ে লিখবে, একদম টানা মুখস্থ করে লিখতে হবে তা না। এখানে 7টি পয়েন্ট তোমাদের তুলে ধরা হয়েছে, তোমরা কমপক্ষে 5টি পয়েন্ট শিখবে, যেটা যেটা সহজ লাগে সেটা সেটা শিখবে। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। ম্যাম, একটি 1833 খ্রিস্টাব্দের সনদ, আরেকটি কি বললেন? চার্টার অ্যাক্ট, এটাকে এই সনদ আইনকে চার্টার অ্যাক্টও বলা হয়, ইংরেজিতে বলে চার্টার অ্যাক্ট। ওরা তো আর সনদ আইন বলবে না আমাদের মতো বাংলায়, ওরা বলবে চার্টার অ্যাক্ট। তোমার প্রশ্নে চার্টার অ্যাক্টও আসতে পারে, এই শব্দটা আসতে পারে। যেমন আমরা শিখেছি রেগুলেটিং অ্যাক্ট, তার বাংলা কি শিখেছি? নিয়ামক আইন। তোমার পরীক্ষায় নিয়ামক আইন শব্দটা দিয়েও বলতে পারে নিয়ামক আইন কত সালে প্রবর্তিত হয়েছিল, অথবা নিয়ামক আইন বলতে কি বোঝো। আর ইংরেজিতে বললে আসবে রেগুলেটিং অ্যাক্ট বলতে কি বোঝো। এখন এই দুটো শব্দ তোমাদেরকে শিখতে হবে, দুটো শব্দ থেকে যে কোনো একটি দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এখন তুমি শিখেছো রেগুলেটিং অ্যাক্ট, কিন্তু এর বাংলা মানে আমি কিন্তু অবজেক্টিভে সম্ভবত দিয়েছি তোমাদের, রেগুলেটিং অ্যাক্টের অবজেক্টিভেও আসে যে রেগুলেটিং অ্যাক্টের বাংলা অর্থ কি, সেটা হচ্ছে নিয়ামক আইন। তেমনি 1833 সালের সনদ আইনেও বলা হচ্ছে যে চার্টার অ্যাক্ট, তোমাদের সনদ আইন কথাটা আসতে পারে। তো তোমরা এই 5টা 6টা শিখে রাখবে, সবচেয়ে ভালো হয় 7টা শিখে রাখলে 5টা মনে থাকবে, এটাই তো নিয়ম। এখন 5টা শিখলে 3টা মনে থাকবে। এটা বড় প্রশ্ন আকারে আসতে পারে, ছোট প্রশ্ন আকারে আসে না, 3 অথবা 4-এ আসতে পারে। তোমরা এই জায়গাটা ভালো করে শিখবে। তোমরা লর্ড উইলিয়াম বেন্টিং, তারপর আরেকটা কি শিখিয়েছি, লর্ড ওয়েলেসলির অধীনতামূলক নেতৃত্ব, এগুলো স্টার চিহ্ন দিয়ে রাখবে। চিরস্থায়ী বন্দোবস্ত, তারপরে সূর্যাস্ত আইন, ওয়ারেন হেস্টিংস এর সাথে নন্দকুমারের যে ঘটনা, তোমাদের আমি এগুলো কিন্তু পড়ানোর সময় বলে দিই যে তোমরা এগুলো সব স্টার চিহ্ন দিয়ে রাখবে। এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবীভাবে থাকবে, এখান থেকে কোনো কিছু বাদ যাবে না। এই জন্য সেই জায়গাগুলো, যেহেতু অনলাইনে মাত্র সপ্তাহে 2টো ক্লাস হয়, এতে করে সিলেবাস শেষ করা কঠিন, সেই কারণে আমি গুরুত্বপূর্ণ জায়গাগুলো আগে তোমাদেরকে ধরিয়ে ধরিয়ে পড়াচ্ছি। তারপরে একটু তুলনামূলকভাবে কম, কিন্তু তারপরেও পরীক্ষায় আসে, অনেক সময় প্রশ্ন বেশি হার্ড হলে ওখান থেকে আসে, সেগুলো আমি তোমাদের শেষ করিয়ে দেব। আমি সুন্দর করে সেগুলো গুছিয়ে তোমাদের সাথে স্ক্রিন শেয়ার করে পড়াবো, ঠিক আছে? তোমরা কি বাসায় পড়াশোনা করছো জি ম্যাম। নাকি প্রতিদিন শুধু ক্লাসে ইন করছো, আসা আর যাওয়া তাই হচ্ছে, নাকি বাসায় আসলে বইটা খুলে দেখছো? একজন বলো তো একটু শুনি। ম্যাম, কোনটি বলবো? বলবে যে পড়ছো কি পড়ছো না, সেটি আগে বলবে বাসায় ক্লাস শেষে। জি ম্যাম। আচ্ছা, আরেকটা কাজ করবে তোমরা, যতটুকু পড়ানো হয়, যেদিন যতটুকু পড়ানো হয় সেদিনকার যে আন্ডারলাইন গুলো করতে বলা হয়, এগুলো তোমরা পারলে খাতায় তুলে রাখবে। একটা প্রশ্ন একটা উত্তর, এক কথায় উত্তরগুলো তোমাদের শেখা হয়ে যাবে, এখান থেকে প্রশ্ন আসে। আর বইয়ের যে যে জায়গা পড়ানো হয় প্রচুর পরিমাণে তোমরা রিডিং করবে, তোমাদের কোনো গাইডের প্রয়োজন নেই, গাইডের কোনো প্রয়োজন নেই। এখান থেকে আমি বলে দিই যে কোনটা ছোট প্রশ্ন আসে, কোনটা বড় প্রশ্ন আসে, সেইগুলো তোমরা
আমার কথা শুনে শুনে সেইভাবে পড়বে। তোমাদের গাইডের প্রয়োজন নেই। বইটা যত বেশি রিডিং করতে পারবে, যত বেশি ধারণা লাভ করতে পারবে, তত ভালো করতে পারবে পরীক্ষায়। ঠিক আছে? আর তোমরা পড়তে থাকো, যতটুকু পড়াবো ততটুকুই পড়বে, কিন্তু রেগুলার পড়তে থাকো তোমরা। তাহলে যখন স্কুল কলেজ খুলে যাবে তখন আর তোমাদের কোনো সমস্যা হবে না, কারণ এই জায়গা থেকে এত দূর পড়িয়ে আবার ব্যাক করা কিন্তু সম্ভব নয়। ব্যাক করা সম্ভব? সেই অক্টোবর থেকে ক্লাস নিচ্ছি। তোমাদের কি মনে হয়? না ম্যাম, ব্যাক করা সম্ভব না। হয়তো দুই একটা ক্লাসে একটু রিভিশন দেওয়া যেতে পারে, কিন্তু এত করে বোঝানো তো আর সম্ভব, সময় পাওয়া যাবে না। তো তোমরা আগামী ক্লাসে পড়বে লর্ড উইলিয়াম বেন্টিং এর যতগুলো সংস্কার আছে, শুধু সামাজিক সংস্কার পড়বে না, তার পুরো সংস্কারমূলক কর্মকাণ্ড এবং বৈদেশিক নীতি পড়বে। এবং সেই সাথে 1833 সালের সনদ আইনের যে ধারাগুলো ছিল, এই ধারাগুলো এবং ভূমিকাতে যা যা পড়ানো হয়েছে, যে 20 বছরের জন্য এই সনদ আইনটা তৈরি করা হলো, কি কি ছিল এর মধ্যে, ধারাগুলো সম্পর্কে উপলব্ধি করে পড়বে। নেক্সট ক্লাসে এই পড়াগুলো জিজ্ঞেস করা হবে। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত। ওকে। তোমরা ভালো থেকো সবাই। কারা কারা আছে ক্লাসে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে দেখি সবাই আছে? ম্যাম 5 জন আছে। দাঁড়াও দেখি, এখানে আছে 6 জন, 5 জন আছে আমাকে সহ। একটু মিলিয়ে নি রোল গুলো। 683, 610, 683, 610 কে গেছে। তারপরে হচ্ছে 637, 668, 641। ম্যাম 632 এই মাত্র চলে গেল। আচ্ছা আচ্ছা, 632 কে আমি খুঁজছিলাম। এরপরে আছে 601, আছে 601। 601 কে তো দেখি না। না ম্যাম, ও চলে গেছে। ঠিক আছে, যারা নেই তাদেরকে আমি এই লাস্ট পর্যন্ত যাদেরকে পাবো না তাদেরকে আমি প্রেজেন্ট দিব না, এইভাবে আর সম্ভব না। একজন পুরা ক্লাস করবে আর একজন 1 মিনিট এসে চলে যাবে, তারা কখনোই এক হতে পারে না আমার কাছে। ঠিক আছে, তোমরা ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। আর কোনো কিছু না বুঝতে পারলে প্রশ্ন লিখে রাখবে খাতায়, তারিখ দিয়ে সেইভাবে প্রশ্ন করবে। ঠিক আছে? ওকে ম্যাম, আপনি আমাদের জন্য দোয়া করিয়েন। অবশ্যই। তোমরাও আমার জন্য দোয়া করো যেন ভালো থাকতে পারি, তোমাদেরকে এইভাবে পড়িয়ে যেতে পারি। ঠিক আছে? একে অপরের জন্য আমরা দোয়া করব, তাই না? জি ম্যাম। ওকে, তোমরা ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।